বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি 2021 সালের বাংলা অনার্সের প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি, অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে তারই উত্তর আজকের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তোমাদের সামনে CC9 পেপার, বাংলা অনার্সের CC9 পেপার ছন্দ, অলঙ্কার ও কাব্যতত্ত্বের যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো 2021-এ পড়েছে সেগুলো তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। চলো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো 2021-এ কী পড়েছে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখো 8-এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো সব সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন এখানে দেওয়াই রয়েছে, 1 নম্বরে 15টা প্রশ্ন আছে এখানে। সেই 15টি প্রশ্নের আজকের উত্তর আমরা দেখে নেব। এটি কিন্তু 2021 সালের পেপার। প্রথমে দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দল কয় প্রকার, কী কী? দলকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল। মুক্ত দলের চিহ্ন হচ্ছে এটা আর রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে এটা। তাহলে দল দুই প্রকার, মুক্ত দল ও রুদ্ধ দল। দ্বিতীয় প্রশ্ন আছে, সেটা কি? কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের রুদ্ধ দল কয় মাত্রার হয়? কলাবৃত্ত ছন্দের বা মাত্রাবৃত্ত ছন্দের রুদ্ধ দল সবসময় কি হয়? 2 মাত্রার হয়। 2 মাত্রার রুদ্ধ দল 2 মাত্রার এবং মুক্ত দল 1 মাত্রার হয়ে যাবে। মুক্ত দল 1 মাত্রার, রুদ্ধ দল 2 মাত্রার, মুক্ত দল 1 মাত্রার। কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে, অন্য ছন্দের কিন্তু অন্য, যেমন দলবৃত্ত ছন্দের ক্ষেত্রে যেমন দুটোই মুক্ত এবং রুদ্ধ দুটোই কিন্তু 1 মাত্রার হয়। ঠিক আছে। পরবর্তী যেটা আছে 3 নম্বর যেটা আছে, মুক্তক ছন্দের প্রবক্তা কে? মুক্তক ছন্দের প্রবক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ভালো করে দেখো। আরেকটা কথা আমি বলছি, যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে আমার কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। সেখানে কিন্তু সমস্ত উত্তরপত্র সব কিছু দেওয়া হচ্ছে। তোমরা দেখো, আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও একটু। দেখো, এটাই আমার টেলিগ্রামের চ্যানেল, এটা সবে চালু করেছি। এখানে দেখো তোমাদের সমস্ত কিছু পাবে, ধ্বনিবাদ থেকে শুরু করে কাব্য জিজ্ঞাসা, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে কিন্তু আমি কিন্তু CC8-এর প্রশ্ন, অনার্সের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে কিন্তু সব তোমরা পেয়ে যাবে। সব 4th সেমিস্টার, 6th সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু যেমন এখান থেকে অলঙ্কার সব PDF দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ছন্দ অলঙ্কারের PDF দেওয়া রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা। এখানে দেখো ছন্দ অলঙ্কারের আধুনিক বাংলা কবিতার প্রশ্ন, মানে PDF, সব PDF, ছন্দের PDF। বাংলা ছন্দের আরেকটা PDF আছে। হ্যাঁ, কলাবৃত্ত ছন্দের তার মানে নোট দেওয়া রয়েছে, ঠিক আছে। এমনই অনেক কিছু তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। কাব্য জিজ্ঞাসা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে এই ভিডিওতে। একটা আছে এখানে CC8-এর তোমাদের রুটিন ওখানে দেওয়া হয়েছে। রুটিনটা তোমাদের কবে থেকে পরীক্ষা তারও সেটাও তুলে ধরা হয়েছে। এটা তোমাদের রুটিন প্রোগ্রাম, হ্যাঁ, CC4 সেমিস্টারে একটা PDF দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানে একটা ভিজিট করতে পারো, ভালো লাগবে, থাকবে। আশা করি উপকৃত হবে, কারণ এখানে সমস্ত কিছু SSC থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আপলোড করে দেবো, সঙ্গে থাকবে। চলো আর দেরি করে শুরু করি আমার নেক্সটটা। তাহলে পরবর্তী যেটা আছে সেটা দেখো, পরবর্তী যে 4 নম্বরের প্রশ্ন আছে সেটা হচ্ছে মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব কয় মাত্রার গঠিত হয়? দেখো, এর মূল পর্ব কিন্তু 8-6 মাত্রার গঠিত হয়। এটাকে বলা হয় সনেট, অর্থাৎ 8 ও 6 মাত্রার গঠিত হয়। আর 8-6 মাত্রার দুটো এই মাত্রার মূল পর্ব গঠিত হয়, ঠিক আছে। 8 ও 6 সমান 14 মাত্রার হয়ে থাকে। তারপরে দেখো পরবর্তী যে প্রশ্ন আছে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, পৃথিবীর পথে কী ছন্দ? এটা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ। এবার আমরা প্রশ্ন আসতে পারি কী করে অক্ষরবৃত্ত হলো। দেখো, আমি এটা একটু বড় করে নিই। দেখো, এটা অক্ষরবৃত্ত ছন্দ কেন? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এখানে দেখো, এখানে কটা মাত্রা আছে, এখানে কটা মাত্রা আছে, এখানে কত, আগে পর্ব ভাগ করে নিলাম। এখানে দেখো 8 মাত্রা রয়েছে, তারপর এখানে দেখো 8 মাত্রা রয়েছে, আর এখানে দেখো 6 মাত্রা রয়েছে। হিসাব করে দেখবে, ভাগ করে দেখো, তাহলে পেয়ে যাবে এটা অক্ষরবৃত্ত ছন্দে রয়েছে। তারপরে দেখো উপমা অলঙ্কারের 4টি অঙ্গ কী কী? 4টি অঙ্গ হচ্ছে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ। এই 4টি মনে থাকবে। পরেরটা দেখো,
তবে কিন্তু আমি এই পরের ভিডিওতে আমি কিন্তু 2022 সালেরও সংক্ষিপ্ত প্রশ্নটা দিয়ে দেবো, তোমার সঙ্গে থাকো, অবশ্যই লাইক দিয়ে দিও। লুপ্তপ্রামা অলঙ্কারের পরবর্তী প্রশ্ন আছে লুপ্তপ্রামা অলঙ্কারের দৃষ্টান্ত। দেখো ভালো করে শোনো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এখানে দেখো, এখানে আগে সংজ্ঞাটা আমাকে মনে রাখতে হবে, লুপ্তপ্রামা অলঙ্কার কাকে বলে। যে অলঙ্কারের চারটি অঙ্গের মধ্যে, অর্থাৎ উপমার চারটি অঙ্গের মধ্যে এক বা একাধিক অঙ্গ যদি অনুপস্থিত থাকে, তখন তাকে আমরা বলি লুপ্তপ্রামা অলঙ্কার। এখানে আমি একটা উদাহরণটা যেটা দিলাম সেটা হচ্ছে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তাহলে দেখো, এখানে চুলটা হচ্ছে কি উপমেয়, যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলছে উপমান। তাহলে এখানে কার সঙ্গে? বিদিশার নিশার সঙ্গে তুলনা করা হচ্ছে। বিদিশার নিশা অর্থাৎ সেটাও অন্ধকার, তাই সাধারণ ধর্ম চুল যেমন কালো, আর নিশাটাও তেমনই, রাতটা তেমনই কালো, তাই দুটি অন্ধকার। তুলনাবাচক শব্দ এখানে নেই, যেন, মতো, এগুলো তুলনাবাচক শব্দ এখানে নেই, ঠিক আছে। তাই এখানে কিন্তু চারটে যে অঙ্গ রয়েছে, চারটে অঙ্গের মধ্যে একটা অঙ্গে অনুপস্থিতি থাকায় এটি লুপ্তপ্রামা অলঙ্কারের উদাহরণ হয়েছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। কোন অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠিত করা হয়েছে? এটা উত্তর হয়ে যাবে অপোন্নতি অলঙ্কার। এটা যেন মনে থাকে, অপোন্নতি অলঙ্কার হচ্ছে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠিত করা হয়, ঠিক আছে। পরবর্তী আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে। দেখো, পরবর্তী প্রশ্ন আছে ভারত খ্যাত আপনার গুণে। কি অলঙ্কার? এটা হয়ে যাবে যমক অলঙ্কার। কেন যমক অলঙ্কার? দুটো ভারত আছে, একটা ভারত হচ্ছে ভারতবর্ষ দেশ, হ্যাঁ, আর অপর ভারতটা হচ্ছে, হ্যাঁ, এই ভারতটা হচ্ছে ভারত রায়গুণাকার ভারতচন্দ্র, আর এইটা হচ্ছে ভারতবর্ষ নামক দেশ, ঠিক আছে। দুটোই একই শব্দের দুটো ভিন্ন অর্থ থাকায় এটা একটি যমক অলঙ্কার হয়েছে। তারপরে একটি ছেকানোপ্রাস অলঙ্কার উদাহরণ। এমন ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, তোমরা কিন্তু এই প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, ছন্দের একটা লিস্ট দিয়েছি, অলঙ্কারের দিয়েছি, তোমরা টেলিগ্রামে কিন্তু দেখতে পারো, সেখানে কিন্তু পিডিএফ আকার দিয়ে দিয়েছি। এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়ে যাবে, আর অলঙ্কার ছন্দ কিন্তু ভালো করে মুখস্থ করা যাবে, এখান থেকে প্রশ্ন আসবে ছন্দ অলঙ্কার, এমন ধরনের প্রশ্ন থাকে। একটি ছেকানোপ্রাস অলঙ্কারের উদাহরণ। ছেকানোপ্রাস অলঙ্কার বলতে কি বুঝি আমরা? আগে আমাদের সংজ্ঞাটা একটু জানা দরকার ছিল। একই ধ্বনিগুচ্ছ যদি একই ক্রমে সংযুক্ত বা বিযুক্তভাবে মাত্র দুবার ধ্বনিত হয়, ঠিক আছে, একাধিকবার নয়, একবার নয়, মাত্র দুবার ধ্বনিত হবে, ঠিক আছে, সেটা সংযুক্ত হতে পারে বা বিযুক্ত আকারে মাত্র দুবার ধ্বনিত হবে, তাকে বলা হয় ছেকানোপ্রাস। তাহলে একটা উদাহরণ কী দেওয়া যেতে পারে? দেওয়া যেতে পারে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়। এখানে দেখো, দন্তের নয় ধয়, আর অন্ধের দন্তের নয় ধয় আছে, আর বন্ধের দন্তের নয় ধয় আছে, দুটো দন্তের নয় ধয় আছে, ঠিক আছে, এটা সংযুক্ত বা বিযুক্তভাবে বসেছে, তাই এটাকে বলছি কি ছেকানুপ্রাস অলঙ্কার। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, কুড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে। এখানেও দন্তের নয় ধয় দুবার ব্যবহার করা হয়েছে। চলো, এগুলো সব সংযুক্ত, ঠিক আছে। এবার দেখো, পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দুজন ভারতীয় আলঙ্কারিকের নাম লেখো। দুজন ভারতীয় আলঙ্কারিক হচ্ছে, একজন হচ্ছে কাব্যাদর্শ প্রণেতা দণ্ডী, আর একজন হচ্ছে কাব্যালঙ্কার প্রণেতা ভামহ। মনে রাখবে, লিখে নাও, খাতায় লিখে নাও এগুলো। পরবর্তী দেখো, তবে অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তোমরা, তাহলে কিন্তু মানে সব কিছু তোমরা পেয়ে যাবে। আমি সব কিছু তোমাদেরকে আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে। আর ভিডিওটা ভালো করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বা বেশি বেশি করে। এবারে দেখো, কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ কে বলেছেন? এটা বলেছে আচার্য বামন। ইনি একজন 19 শতকে একজন শ্রেষ্ঠ আলঙ্কারিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাব্য নির্মাণ কৌশলের 3 ভাগ কি কি?
উত্তরটা হবে বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন আছে সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অনুযায়ী যে কোনো 4টি রসের নাম। রস 9টা আছে, কেউ বলেছে 10টা। এখানে 4টি রস হচ্ছে, আমি দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বলতে পারি, কিংবা সিঙ্গার বলতে পারো। হ্যাঁ, মধুর রসকে সিঙ্গারই বলা হয়ে থাকে। তার দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ঠিক আছে। তারপরে দেখো অনুকরণকে গ্রিক ভাষায় কি বলা হয়? অনুকরণকে গ্রিক ভাষায় বলা হয়ে থাকে মাইমেসিস। ঠিক আছে, এটি এই পর্যন্ত রাখছি। আশা করি তোমাদের উপকার আসবে। ভালো করে এগুলো দেখে যাও, এর থেকেও অনেক কমন চলে আসে। আর অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো। আর 2022-এর ভিডিওটি আমি আপলোড করে দিচ্ছি। তোমাদের সামনেই পরীক্ষা এসে গেছে। আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, লাইক শেয়ার করো।